হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটেস 2024 23-10 2024 ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের জেনারেল নলেজে যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করব। এটা আজকের 31 নম্বর ক্লাস। এমটেস 2024 এর আমরা একের পর এক শিফট ওয়াইজ কিন্তু ক্লাস করছি, তো তারই 31 নম্বর ক্লাস চলছে। তাছাড়া এমটিএস 2025 এর জন্য আমরা টপিক ওয়াইজও ক্লাস মাঝে মধ্যে দিচ্ছি। যেমন ইতিহাস দিয়ে দিয়েছি, ভূগোল দিয়ে দিয়েছি এবং বুক এন্ড অথর দিয়ে দিয়েছি, এবং আমি বলেছি যে তোমাদেরকে পরবর্তীতে যেটা দেবো সেটা হচ্ছে কি না, নৃত্য, লোকনৃত্য। ওটা খুবই ইম্পর্টেন্ট এমটিএস এক্সামের জন্য, তার জন্য ওটারও একটা ক্লাস দেব। খুব শীঘ্রই সেটা নিয়ে আসবো। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। দোসাইন এবং তিহার ভারতের কোন প্রতিবেশী দেশের জনপ্রিয় উৎসব? দোসাই এবং তিহার দুটো উৎসব ভালো করে মনে রাখো। তো পরবর্তীতে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু কোশ্চেন দিতে পারে। তো দুটোই হচ্ছে নেপালের জনপ্রিয় উৎসব। এখান থেকে দেখো, দোসাইন হলো নেপালের দীর্ঘতম হিন্দু উৎসব। ঐতিহ্যগতভাবে সর্বজনীন মাতৃদেবী দুর্গার উদ্দেশ্যে প্রার্থনা ও নৈবেদ্য দিয়ে 2 সপ্তাহ ধরে উদযাপিত হয়। তাহলে বুঝতেই পেরেছো। তাহলে এখানেও আমি বলেছিলাম এই যে দশাইন, শুধুমাত্র দশাইন দিয়েছে, বা নেপালের দীর্ঘতম হিন্দু উৎসব কোনটি? তো দশাইন, এটাও মনে রাখো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। একজন বন্দির দ্রুত বিচারের অধিকার নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে শ্রেণীবদ্ধ করা হবে। একজন বন্দির দ্রুত বিচারের অধিকার নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে শ্রেণীবদ্ধ করা হবে। কোনটার মধ্যে? না, সেটা হচ্ছে তার জীবনের অধিকার। জীবনের অধিকারে এটাতেই শ্রেণীবদ্ধ এটা করা হবে। এখান থেকে দেখো কি কি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে। 3টা তথ্য এখানে দিয়েছি দেখো। ভারতীয় সংবিধানের ধারা 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার সাথে সম্পর্কিত। তাহলে কোশ্চেন এটা আসতে পারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কিসের সাথে যুক্ত? না, ভারতের সংবিধানের ধারা 21 এর সাথে যুক্ত। রিসেন্ট সিপিও 2024-এও কিন্তু এই কোশ্চেনটা এসছে। এমটিএস 2020-তে এসেছিল এটা। এই যে ধারা, এটা কি বলে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে ব্যতীত কোনো ব্যক্তিকে, আইন দ্বারা যে পদ্ধতি রয়েছে সেটা দিয়ে করতে হবে, তাছাড়া কোনো কিছু তার জীবন বা ব্যক্তির স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। ভারতের সংবিধানের 21 ধারা সহজ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংশোধন করা যায় না। ভারতের সংবিধানের 21 যে ধারাটা, সেটা সহজ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংশোধন করা যায় না। এটা এসেছিল সিজিএল 2022-এ। দেখতেই পাচ্ছ একদম ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে তোমাদের জন্য। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। সমস্ত প্রাকৃতিক ভূমিকম্প এখানে সংঘটিত হয়। কোথায়? সমস্ত প্রাকৃতিক ভূমিকম্প যেটাতে সংঘটিত হয় সেটা হচ্ছে এই যে লিথোস্ফিয়ারে হয়ে থাকে। প্রাকৃতিক ভূমিকম্প লিথোস্ফিয়ারে ঘটে, যা পৃথিবীর সবথেকে বাইরের স্তর। এরপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন বছরে আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করেন এবং পরবর্তী কোন বছরে তিনি মারা যান? তাহলে দুটো সাল আমাদেরকে এখানে, সাল তো এমনিতেই সবার মনে রাখতে খুবই অসুবিধা হয়, তাই আমরা জানি। কিন্তু এখানে দুটো সাল একসঙ্গে বলে দিয়েছে। কবে পাঞ্জাব আক্রমণ করেছিল এবং পরবর্তী কোন বছরে তিনি মারা গিয়েছিল? বলো দেখি কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 2, 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি পাঞ্জাব আক্রমণ করেছিল এবং 323 খ্রিস্টপূর্বাব্দে মারা গিয়েছিল। দেখো এখানে যদি আমরা অপশানগুলো দেখি তাহলে দেখতে পাবে যে খ্রিস্টপূর্বাব্দ 320-তে যদি তিনি আক্রমণ করে, তাহলে 323-এ কোনোদিন মারা যাবে না, তাই কি না? 323 মানে খ্রিস্টপূর্বাব্দ বলেছে। এখানে কিন্তু কি হয়, সালটা বড় থেকে ছোটোর দিকে যায়, আর খ্রিস্টাব্দ মানে ছোট থেকে বড়োর দিকে। যখন আমাদের যেমন চলছে 25 সালের পরে 26 সাল আসবে, তাই কি না? সেরকম। তাহলে ফার্স্ট অপশনটা তো দেখেই আমরা না বলে দিতে পারি। সেকেন্ড অপশনটাও সেম, সেটাও বাদ চলে যাবে। আর থার্ড অপশনটা, সেটাও ঠিক একই রকমভাবে বাদ চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা অপশানগুলো এখানে বাদ দিয়ে এখানে অ্যান্সারটা খুব সহজেই, না মনে থাকলেও
এই কোশ্চেনটা যদি না আমরা মনে রাখি, আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করেছিল 326 খ্রিস্টাব্দে, না মনে রাখলেও এই অপশান অনুযায়ী আমরা এখানে আনসার করে দিতে পারবো। যারা একদম, যেসব স্টুডেন্ট একটু স্ট্রং রয়েছে এসব বিষয়ে, মানে অপশান দেখে অ্যান্সার করার চেষ্টা করে, তারা কিন্তু এসব খুব ইজিলি করে দেবে। দেখবে অনেকে এক্সাম দিতে যায় অপশান দেখে একটা মনে করলো, সেটা অ্যান্সার করে দিল। হয় না, অনেক স্টুডেন্ট রয়েছে এরকম। তারপর দেখো এখান থেকে কি জানবে, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এবং রাজা পোরাসের মধ্যে হাইডাসপেসের যুদ্ধ হয়েছিল। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এবং রাজা পোরাসের মধ্যে এই হাইডাসপেসের যুদ্ধ হয়েছিল। এটি ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে ঝেলম নদীর তীরে হয়েছিল। আলেকজান্ডার 326 সালে ভারত আক্রমণ করেন। কবে? 326 ভারত আক্রমণ করেন। 326 খ্রিস্টপূর্বাব্দ হবে অবশ্যই, ভারত আক্রমণ করেন। তারপরে 5 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে আউলেং মনু পালিত হয়, যা এপ্রিল মাসে সমস্ত কোনিয়াকদের দ্বারা পালিত একটি প্রাচীন বসন্ত উৎসব? এটা কোন রাজ্যে আউলেং মনু? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটি উৎসব, বসন্ত উৎসব। নিচের কোনটি বেসরকারি খাতের শিল্পের উদাহরণ? বেসরকারি খাত মানে সরকারি নয়। তো জীবন বীমা কর্পোরেশন এটা সরকারি, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড এটাও সরকারি, বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এটাও কিন্তু সরকারি খাতের মধ্যে পড়ে। কিন্তু টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটা কি সরকারি? এটা হচ্ছে বেসরকারি। টাটা কোম্পানি যেটা, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা বেসরকারি খাতে শিল্পের মধ্যে পড়ে। এরপরে 7 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব বারবার আলোচনা করে এসেছি, এবারেও তোমাদের বলছি, ভালো করে এটা সম্পর্কে পুরো তথ্য জেনে যাবে। এখান থেকে কোশ্চেন কিন্তু আবারও আসবে। তো এটা সঠিক অ্যান্সার হবে 382 কিলোমিটার, বর্গ কিলোমিটার। কিলোমিটার স্কোয়ার মানে বর্গ কিলোমিটার। এখান থেকে দেখো কি কি তোমাদেরকে জানতে হবে। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার গড় ঘনত্ব প্রতি বর্গ মিটারের 382 জন, প্রতি বর্গ মিটারে 382 জন। 1951 সালে ভারতের প্রতি বর্গ কিলোমিটার জমিতে প্রায় 117 জন মানুষ বাস করে। 1951 সালে ভারতের প্রতি বর্গ কিলোমিটারের জমিতে প্রায় 117 জন মানুষ বাস করত। 2011 সালে আদমশুমারি অনুসারে বিহারের জনসংখ্যা ঘনত্ব সর্বাধিক 1106 জন প্রতি বর্গ কিলোমিটার। সব থেকে বেশি জনসংখ্যা ঘনত্ব বিহার, কত না 1106 জন প্রতি বর্গ কিলোমিটারে। তারপরে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন পশ্চিমবঙ্গের। কেরালার জনসংখ্যা ঘনত্ব 800-রও বেশি, কেরালা। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে সিকিম রাজ্যের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 100 জন লোকের কম ছিল। সিকিমে 100 জন লোকের কম ছিল। এমটিএস 2022-এ এসেছিল এটা। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, মধ্যযুগের কাকে রাজিয়া তার সকল ভাইদের চেয়ে বেশি সক্ষম ও যোগ্য বলে স্বীকৃতি দিয়েছে? মধ্যযুগে কাকে রাজিয়া তার সকল ভাইদের চেয়ে বেশি সক্ষম ও যোগ্য বলে স্বীকৃতি দিয়েছেন? মিনহাজ-ই-সিরাজকে। অপশন নাম্বার 2 এখানে সঠিক অ্যান্সার। মিনহাজ-ই-সিরাজ সুলতান ইলতুৎমিশের শাসনামলে একজন ইতিহাসবিদ ছিলেন। আর রাজিয়া সুলতানকে নিয়ে মিনহাজ-ই-সিরাজ উপাখ্যান লিখেছিলেন। রাজিয়া সুলতানকে নিয়ে উপাখ্যান কে লিখেছিলেন? মিনহাজ-ই-সিরাজ। বা মিনহাজ-ই-সিরাজ উপাখ্যান লিখেছিলেন কাকে নিয়ে? রাজিয়া সুলতানকে নিয়ে। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, যদি মশা কামড়ানোর পরে ব্যক্তিটিকে ম্যালেরিয়া পজিটিভ বলে শনাক্তকরণ করা হয়, তাহলে নিচের কোনটি সত্য হবে? ব্যক্তি সুষম খাদ্য ছিল না, মশা প্লাজমোডিয়াম বহন করেছিল, মশা ম্যালেরিয়ায় ভুগছিল, না ব্যক্তিটিকে শিশু হিসেবে টিকা দেওয়া হয়নি। এ বি সি ডি রয়েছে, আর এখানে দেখো নিচে কিভাবে দেওয়া রয়েছে। একে এ দেওয়া রয়েছে, 3-এ বি দেওয়া রয়েছে, 2-এ ডি দেওয়া আছে, 4-এ সি দেওয়া রয়েছে, যাতে তোমরা মানে অ্যান্সারগুলো গোলমাল করো। বুঝতে পারলে? তার জন্য কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। কেন এখানে যদি সঠিক অ্যান্সারটা কোনটা হবে বলো?
কোনটা সত্য হবে? তো অবশ্যই এটা হবে, মশা প্লাজমোডিয়াম বহন করেছিল। তার জন্য তার জন্য ম্যালেরিয়াটা হয়েছে ব্যক্তির দেহে। তাহলে বি অপশান। তাহলে বি যখন আছে তাহলে তোমরা কি করবে? অপশানে ভুল করে ২ দিয়ে চলে আসবে। ২ দিয়ে চলে আসবে। ২ এ তো কিন্তু ২ এ কি রয়েছে দেখো, ডি রয়েছে। দেখতে পেয়েছো? কিন্তু বিটা কাতে রয়েছে? ৩ এ। ৩ নম্বরে বি রয়েছে। তাহলে অপশান নাম্বার ৩ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো এইভাবে কিছু, কিছু ভুল কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে? তারপরে দেখো স্ত্রী। স্ত্রী অ্যানোফিলিস ম্যালেরিয়া পরজীবী বহন করে। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া বহন করে। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্টি হয়। আর ম্যালেরিয়ার চিকিৎসার জন্য কুইনাইন ব্যবহার করা হয়। ম্যালেরিয়া চিকিৎসার জন্য কি ব্যবহার করা হয়? কুইনাইন। তারপরে দেখো ১০ নম্বর কোয়েশ্চেন। ১০ নম্বরে কি রয়েছে? নিচের কোন ভারতীয় উপজাতীয় নৃত্যটি বিশাখাপত্তনমের কাছে আরাকু উপত্যকায় প্রচলিত? বিশাখাপত্তনমের কাছে আরাকু উপত্যকায় প্রচলিত ভারতীয় উপজাতিদের নৃত্য। এই নৃত্য থেকে ক্লাস দেবো বলেছি, তো তোমাদেরকে অবশ্যই দেবো। তো এটার সঠিক অ্যান্সার হবে ধিমসা। ধিমসা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ধিমসা অন্ধ্রপ্রদেশের একটি সরকারি লোকনৃত্য। অন্ধ্রপ্রদেশের একটি সরকারি লোকনৃত্য ধিমসা। ধিমসা হলো আরাকু উপত্যকা উপজাতিদের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এই নৃত্যের সরঞ্জামগুলির মধ্যে রয়েছে মড়ি, কিরিদি, টুডুমু, দোপ্পু আর হচ্ছে জোরুকম্মুলু। এগুলো তার নৃত্যের সরঞ্জাম। আর হচ্ছে বোধা ধিমসা, গুন্ডেরি ধিমসা এর দুটি প্রকারভেদ। অন্ধ্রপ্রদেশের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে কি, কি? অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য, তার আগে তোমরা এইগুলো একটু দেখে নাও, তারপরে যাচ্ছি। হয়ে গেছে দেখা? দেখো, অন্ধ্রপ্রদেশের অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে কুচিপুড়ি, বিলাসিনী নাট্যম, অন্ধ্রনাট্যম, ধামকল্পম, বীরনাট্যম, দাপ্পু, তাপ্পেটা গুল্লু, লাম্বাদি, কুলাট্টম, বাট্টা বোম্বালু। এগুলো রয়েছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। এই লোকনৃত্যগুলো একটু জেনে রাখো। তারপরে দেখো ১১ নম্বর কোশ্চেন। ১১ নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, বলো। এখন অনেকে বাকি রয়েছে নিশ্চয়ই ক্লাসটা লাইক করোনি। করোনি তো? ক্লাসটা কি ভালো লাগছে না? বলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, আর ক্লাসের শেষে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবে। আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে ফেলেছো এতক্ষণে। যদি পরবর্তী এই ধরনের ক্লাস চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর তোমরা যারা আমাদের এমটিএস ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের এমটিএস ব্যাচ যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে? এই প্রথমে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা কিভাবে আমাদের ব্যাচে যুক্ত হবে, ফিজটা কিভাবে পেমেন্ট করবে, 199 পেমেন্ট করতে হবে তোমাদেরকে। সেটা আমরা বলে দেবো কিভাবে করবে। পেমেন্ট করার সঙ্গে, সঙ্গে তোমাদেরকে আমরা এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, ৪ খানা পিডিএফ। একটা রয়েছে প্রিভিয়াস ইয়ার ২০১৯ থেকে ২৪, ৬,২০০ প্লাস এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস। এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে। এটাই হচ্ছে মেন। এই পিডিএফ এর মধ্যে যেটা তোমাদের খুবই উপকৃত হবে অন্যান্য এক্সামের ক্ষেত্রেও। কেন এখানে আমরা এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া রয়েছে। যেমন ক্লাসে দেখতে পাচ্ছ এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া রয়েছে। ঠিক সেইরকমভাবে এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া রয়েছে। অনেক এক্সট্রা ডিটেলস। ক্লাসের থেকেও বেশি এক্সট্রা ডিটেলস ওখানে পেয়ে যাবে। এইজন্য ওই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাছাড়া আমরা দিচ্ছি তোমাদের ১৪ খানা টপিকের উপর নোটস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ এবং ইংলিশ। এই ৪ টা পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট করার সঙ্গে, সঙ্গে। তারই সঙ্গে তোমাদেরকে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, যেটা এমটিএস ২০২৫ এর স্টুডেন্টদের জন্যই বানানো হয়েছে। তো সেই টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। সেখানে তোমরা কি করবে, বাকি যে আদার্স যা কিছু নোটস রয়েছে এমটিএস এক্সামের জন্য তোমাদের প্রয়োজন। আর বর্তমানে পরিস্থিতি দেখতেই পাচ্ছ যে, যে এক্সামগুলো হয়েছে তার মধ্যে যেটা একদম 10 লেভেলের পরীক্ষা, তো 10 লেভেলেরই কোয়েশ্চেন আসছে। এইচএস এর লেভেলের কোয়েশ্চেন, গ্র্যাজুয়েশন তো গ্র্যাজুয়েশন লেভেলের কোয়েশ্চেন। আমরা কি দেখেছি, যেমন সিএইচএসএল, সিজিএল, সিএইচএসএল আর হচ্ছে ধরো এমটিএস, কিছু কোয়েশ্চেন অনেক কোয়েশ্চেন কমন থাকে। একই রকম হয়ে যায় ফার্স্ট শিফট, ফার্স্ট টায়ার 1 টা সিএইচএসএল এর। তো এবারে সেরকম হওয়ার হয়তো সম্ভাবনা খুব কম আছে। কিন্তু তোমাদের বলি, এমটিএস এ তোমাদের যেহেতু 10 লেভেলের
পরীক্ষা, তো 10 লেভেলেরই কোশ্চেন থাকবে। আমরা যা কিছু করাচ্ছি ক্লাসগুলো বা পরবর্তী যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করাবো, খুবই স্ট্যান্ডার্ড ক্লাস করানো হবে এবং তার পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা আমাদের এই ব্যাচে থাকবে, তোমরা কিন্তু ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। তো এর জন্য যদি আমাদের ব্যাচে যুক্ত হতে চাও তোমরা, তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে সেখানে আমরা পেমেন্ট কীভাবে করবে তার প্রসেসটা আমরা জানিয়ে দেবো। তো এবার চলো আমরা দেখে নিই আজকে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারক নিয়োগের বিধান রয়েছে? হাইকোর্টের বিচারক নিয়োগের বিধান এটা কোন ধারায় রয়েছে? ধারা 217, ধারা 217তে রয়েছে। এরপরে দেখো ভারতীয় সংবিধানের 217 ধারায় বলা হয়েছে যে ভারতের প্রধান বিচারপতি এবং রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক নিযুক্ত করবেন। রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক নিযুক্ত করবেন। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন। নিচের কোনটি বাজেট শাসন সম্পর্কে OECD দ্বারা নির্ধারিত নীতি নয়? নিচের কোনটি বাজেট শাসন সম্পর্কে OECD দ্বারা নির্ধারিত নীতি নয়? নয় বলেছে, তো সেটা হচ্ছে এটি নাগরিককে বাজেট বিতর্কে অংশগ্রহণের অনুমতি দেয় না। নাগরিককে বাজেট বিতর্কে অংশগ্রহণের অনুমতি দেয় না, এটা কিন্তু তার নীতির মধ্যে পড়ে না। তাহলে বাকি বাজেটের বাস্তবায়ন অবশ্যই সক্রিয়ভাবে পরিচালনা এবং পর্যবেক্ষণ করতে হবে। জাতীয় উন্নয়নের চাহিদা পূরণের জন্য মূলধন বাজেট কাঠামো ডিজাইন করুন আর সরকারের মধ্যমেয়াদী কৌশলগত অগ্রাধিকার সাথে বাজেটের সারিবদ্ধ করুন। তারপরে চলে যাও 13 নম্বরে। 2024 সালের ফেব্রুয়ারিতে কে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন? মহিলা বিচারপতি হিসাবে শপথ নেন উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি, তিনি হচ্ছেন অপশান নাম্বার 4 ঋতু বাহারি। ঋতু বাহারি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নিচের কোন দেশটি সর্বাধিক সংখ্যক টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতেছেন? সব থেকে বেশি টি-20 ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন মহিলাদের ক্ষেত্রে, তখন সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোন আইনের ট্রাইব্যুনালের ব্যবস্থা এবং ধর্মঘট নিষিদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে? কোন আইনে করা হয়েছে? বাণিজ্য বিরোধ আইন 1929। বাণিজ্য বিরোধ আইন 1929-এ। নিম্নলিখিত ক্ষেত্রগুলির মধ্যে কোনটি ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ডের আওতায় পড়ে না? ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ডের আওতায় পড়ে না, সেটা হচ্ছে সাহিত্য। বাকি থিয়েটার, নাচ, সমস্ত ফর্ম এবং উৎসব, সঙ্গীত, এগুলো কিন্তু পড়ে। শ্রী সম্মুখানন্দন ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড সঙ্গীত কলা বিভূষণ, সঙ্গীত কলা বিভূষণ শিরোনামে শ্রী সম্মুখানন্দন ফাইন ও সঙ্গীত সভা 2002 প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বছরে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পুরস্কারটি সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং চারুকলা বিভাগের ক্ষেত্রগুলি জুড়ে বিস্তৃত। আর পুরস্কারটির মধ্যে দেওয়া হতো নগদ 2,50,000 টাকা আর একটা হচ্ছে সম্মাননাপত্র, একটা সোনার প্রদীপ আর একটা ট্রফি এবং একটা শাল, এগুলো প্রদান করা হতো ওই পুরস্কারে। তারপরে 17 নম্বর। কর্ণাটক গায়িকা বোম্বে জয়শ্রী 2023 সালে কোন সঙ্গীত পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? কর্ণাটক গায়িকা বোম্বে জয়শ্রী 2023 সালে সঙ্গীত কলানিধি সঙ্গীত পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মহাকাব্য সাবিত্রী, যার লেখক আ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল হিসেবে বর্ণনা করেছেন, ড্যাশ লিখেছেন? কে লিখেছেন বলো, কে লিখেছেন? অরবিন্দ ঘোষ। এটা অরবিন্দ ঘোষ লিখেছেন। তারপরে দেখো আইগট কর্ময়োগী হলো একটি সমন্বিত অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম যা ড্যাশকে তাদের দক্ষতা উন্নয়ন করার জন্য ক্রমাগত শেখার সুযোগ প্রদান করে। কাদের? স্বতন্ত্র সিভিল সার্ভিস কর্মকর্তাকে তাদের দক্ষতা উন্নয়ন করার জন্য
ক্রমাগত শেখার সুযোগ প্রদান করে। তারপরে দেখো ওয়ান্স এ ড্যান্সার। ওয়ান্স এ ড্যান্সার হলো ড্যাশের আত্মজীবনী। এই আত্মজীবনীটি কার না, এটা হচ্ছে অ্যালেগ্রা কেন্ট। অ্যালেগ্রা কেন্টের আত্মজীবনী। কোন ট্রাঙ্ক অ্যান্ড ফিল্ড ইভেন্টে জল লাফ আছে? জল লাফ কোন ট্রাঙ্ক অ্যান্ড ফিল্ড ইভেন্ট? স্টিপল চেজ। স্টিপল চেজে এই জল লাফ আছে, জল লাফ। তারপরে দেখো জে জে থমসন 1898 সালে কোন মডেলের বিকাশের জন্য পরিচিত? জে জে থমসন প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল বিকাশের জন্য পরিচিত। 1897 সালে ইলেকট্রন আবিষ্কারী জে জে থমসন 1904 সালে পারমাণবিক নিউক্লিয়াস আবিষ্কারের আগে পরমাণুর মডেলের ইলেকট্রনকে অন্তর্ভুক্ত করার জন্য পরমাণু প্লাম পুডিং মডেল প্রস্তাব করেছিলেন। আর স্যার জে জে থমসন বিভাজ্য পরমাণুর প্লাম পুডিং তত্ত্ব প্রস্তাব করেছিলেন, যেখানে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলি প্লাম পুডিংয়ের কিশমিশের মতো ধনাত্মক আধানের একটা পিণ্ডে ছড়িয়ে পড়েছিল। তারপরে দেখো 23 নম্বর, কে তক্ষশিলায় চিরাটোপে স্তূপ খনন করেন? তক্ষশিলায় চিরাটোপে স্তূপ খনন করেন তিনি হচ্ছেন জন মার্শাল। জন মার্শাল করেছিলেন। জন মার্শাল 1902 সালে 1902 থেকে 1928 সাল পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন। আর আলেকজান্ডার কানিংহাম ছিলেন ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের প্রথম মহাপরিচালক। এরপরে 24 নম্বর, জাস্কার ও নুব্রা এই যে নদী, এগুলো কার উপনদী? জাস্কার আর নুব্রা, তো এগুলো হচ্ছে সিন্ধু নদীর উপনদী। লাস্ট কোশ্চেন আছে ক্লাসের, কোন নির্দিষ্ট রাসায়নিক প্রয়োগ করা যেতে পারে ক্রোমোজোমের দাগ পেতে? ক্রোমোজোমের দাগ পেতে কোন রাসায়নিক প্রয়োগ করা যেতে পারে? সেটা হচ্ছে অ্যাসিডোকার্বাইন প্রয়োগ করা যেতে পারে। তো এই হচ্ছে আজকের ক্লাসের 25খানা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তো যারা এখনও ক্লাসটা লাইক করতে বাকি রয়েছে বা সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে বাকি রয়েছে, বা তোমাদের মূল্যবান কমেন্ট যদি করতে চাও, তো কিছু জানার থাকে সেটাও করতে পারো। তাছাড়া তোমরা যা কিছু জানার থাকলে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানেও গিয়ে তোমরা মেসেজ করতে পারো। ওখানে মেসেজ অপশান রয়েছে, মেসেজ করতে পারবে, তোমাদের কিছু জানার থাকলে জানতে পারবে। তো তার জন্য তোমাদেরকে টেলিগ্রামে জয়েনও করতে হবে। টেলিগ্রামে জয়েন করবে কীভাবে? টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এটা স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে, সেখানেও পেয়ে যাবে। আর তোমরা যারা আমাদের MTS ব্যাচে জয়েন হতে চাও, তো দেরি না করে যদি হতে চাও, তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে ওখানে আমরা বলে দেবো কীভাবে পেমেন্ট করবে, তার প্রসেসটা। এবং পেমেন্ট করার সাথে 4খানা তো PDF অবশ্যই তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। আর তার পাশাপাশি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে যাবে, যেখানে অলরেডি অনেক 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 নোটস কিন্তু দেওয়া হয়ে গেছে। তো দেরি করো না, যত সম্ভব। কম্পিটিশান এখন কিন্তু হাই লেভেলে রয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জয়েন করো, নোটসগুলো কালেক্ট করো, করে পড়াশোনা করো। পরবর্তীতে আমরা যে সকল টপিক ওয়াইজ ক্লাসগুলো করাবো, প্রত্যেকটা নোটস কিন্তু আমরা এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো যদি নিতে চাও এই PDFগুলো নিতে চাও বা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, তো দেরি না করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।